বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী আজম খান, প্রভাষক মার্কেটিং, সরকারি মুজিব কলেজ। আজ আমি একাদশ শ্রেণীর বিপণন প্রথম পত্র থেকে আলোচনা রাখব। আজকে আমার আলোচনার বিষয় উৎপাদনের উপকরণ সমূহ। আমি ইতিপূর্বে তোমাদের সাথে আলোচনা করেছি যে উৎপাদন কি, প্রথম একটা অধ্যায় শেষ করেছি। আজ এটা হলো দ্বিতীয় অধ্যায়। উৎপাদন কি আমরা পড়েছি যে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করার নামে হলো উৎপাদন। আসলে মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু সৃষ্টি বা করতে পারে না, শুধু এর রূপগত পরিবর্তন দিতে পারে। অর্থাৎ কোনো কিছু তৈরি করার নামে হলো উৎপাদন। এখানে যে আমি কোনো কিছু যে তৈরি করব বা উৎপাদন করব, তাহলে এই উৎপাদন করতে আমার কি কি লাগবে, আর সেইগুলাকে বলা হবে হলো উৎপাদনের উপকরণ। অর্থাৎ একটা পণ্য বা সেবা আমি যখনই তৈরি করব, তখন আমাকে সেখানে কতগুলো উপকরণ লাগবে। সেই উপকরণগুলোকে বলা হবে উৎপাদনের উপকরণ। এখন এই উৎপাদনের উপকরণ হলো মূলত উপাদান হলো চারটি। এক, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। অর্থাৎ একজন উৎপাদনকারী যখনই কোনো কিছু তৈরি করবে, তখন তাকে এই চারটা জিনিস লাগবে। ভূমি লাগবে, শ্রম লাগবে, মূলধন লাগবে এবং সংগঠন। এই চারটার সমন্বয়ে সে কোনো পণ্য কি করতে পারবে, তৈরি করতে পারবে। আজ আমি সেই বিষয়গুলো নিয়ে অতি সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা রাখব। প্রথমে তাহলে জেনে নিই আমরা ভূমি কি। আমরা সাধারণত বলে থাকি যে ভূমি বলতে স্থলবাক্যে বোঝায়। ভূমি বলতে কি বোঝায়? স্থলবাক্যে বোঝায়, মাটিকে বোঝায়। আসলে কি প্রকৃতপক্ষে তাই? আসলে প্রকৃতপক্ষে ভূমি বলতে শুধু মাটি বা স্থলবাক্যে বোঝায় না। অর্থাৎ ভূমি বলতে বোঝায় যা প্রকৃতির দান, যা উৎপাদন কাজে কি করে থাকে, সহায়তা করে থাকে, তাকে বলা হবে কি ভূমি। তাহলে ভূমিটা হলো কি প্রকৃতির দান। এটা উৎপাদন কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করে থাকে, তাহলে এটাকে বলা হবে কি ভূমি। তাই যদি হয়ে থাকে, তাহলে আমরা ধরে নেব যে মাটি, পানি, বাতাস, আলো বা সূর্যের কিরণ, বন সম্পদ, মৎস্য সম্পদ বলি, যাহাই বলি না কেন, বন জঙ্গল সব কিছু কিন্তু কি ভূমি। কিন্তু এগুলা কি করে আমাদের উৎপাদন কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে থাকে। আর এই যে ভূমি যেটা, এটা প্রকৃতি প্রদত্ত, কিন্তু এটা কোনো মানুষ কর্তৃক প্রদত্ত নয়। তাহলে প্রকৃতি প্রদত্ত যা উৎপাদন কাজে সাহায্য বা সহযোগিতা করে থাকে, তাহাকে বলা হবে ভূমি। কিন্তু এখন এই যে ভূমি যে বললাম, এখন এই ভূমিটা কীরকম, এর কতগুলো বৈশিষ্ট্য থাকতে পারে, যদি আমি এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আজ আমি সংক্ষেপে এর সম্পর্কে কিছু আলোচনা রাখবো। তাহলে ভূমি যদি, ভূমিটা তা হলো কি, এটা হলো প্রকৃতির দান। পূর্বেই বলেছি এটা হলো কি প্রকৃতির দান। যেমন আলো, বাতাস, মাটি, পানি, যাই বলি না কেন, এটা কোনো ব্যক্তির দান না, কিন্তু এটা হলো প্রকৃতির দান। কিন্তু আর ভূমির কিন্তু কোনো উৎপাদন ব্যয় নাই। আমি যে ভূমিতে যে, অর্থাৎ আলো, বাতাস, ভূমি যে ব্যবহার করতেছি, এর বিনিময়ে আমি কাউকে কোনো টাকা পয়সা দিই না। যদিও ভূমি ব্যবহারের জন্য খাজনা দেওয়া হয়, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আসলে ভূমির কোনো উৎপাদন ব্যয় নাই, যেটা ভূমির একটা বৈশিষ্ট্য। তারপরে বলা হচ্ছে যে ভূমির যোগানটা কি আনলিমিটেড না, কিন্তু সীমিত। কিন্তু ভূমির যোগানটা কি সীমিত কিন্তু। আর ভূমিটা হলো কি আদিম ও অক্ষয়। আদিম এবং অক্ষয়, এর কোনো ক্ষয় নাই। ঠিক আছে, ভূমি যেভাবে ছিল সেইভাবে থাকবে। হয়তো এর কিছু কিছু পরিবর্তন হইতে পারে, কিন্তু হয়তো এক জায়গার ভূমি আরেক জায়গায় যাবে, এরকমই হইতে পারে, কিন্তু এটা হলো আদিম ও অক্ষয়। গুণগত ভিন্নতা, ভূমিটা সকল ভূমি কিন্তু এক না। এখানে আমি পূর্বেই বলেছি যে ভূমি বলতে শুধু স্থলবাক্যে বোঝানো হয় না। এখানে মাটি, পানি, বাতাস, বৃক্ষলতা যা আছে সব কিছুই কিন্তু ভূমির মধ্যে পড়ে। এখন এই ভূমির গুণগত ভিন্নতা আছে। কিন্তু
যেমন সকল দেশের আবহাওয়া একরকম নয়, সকল দেশের মাটিও আবার একরকম নয়, সকল দেশের যে আলো সেটাও একরকম নয়, কিন্তু আবহাওয়া একরকম নয়। এর জন্য বলা হয়েছে যে গুণগত ভূমির কি আছে, গুণগত ভিন্নতা পরিলক্ষিত হয়, কিন্তু স্থানান্তরযোগ্য নয়। যেমন আমরা মোটামুটি প্রতিটা জিনিসই, যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি বা ভোগ করি, অনেক জিনিসই কি করা যায়, স্থানান্তর করা হয়, কিন্তু ভূমিটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করিতে পাই না। এটা ভূমির অন্যতম একটা বৈশিষ্ট্য। কিন্তু তারপরে বলা হয়েছে যে বিকল্প ব্যবহার। এই যে আমাদের যে ভূমি আছে চতুর্দিকে, আমরা প্রকৃতি প্রদত্ত যে সমস্ত ভূমিগুলা দেখে থাকি, এই ভূমিগুলা কিন্তু বিভিন্ন বিকল্প ব্যবহার আছে। কিন্তু যেমন এক খণ্ড জমির কথায় ধরি, সেখানে যদি আমি ধান চাষ করি করতে পারবো, অথবা পাট চাষ করলেও করতে পারবো, অথবা অন্য কিছু করতে পারবো। কিন্তু এই জন্য বলা হয়েছে যে ভূমির কি আছে, বিকল্প ব্যবহার আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই হলো আমার ভূমির সম্পর্কে মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা। এখন 2 নম্বর মেন পয়েন্টে আসি, যে উৎপাদনের দ্বিতীয় উপাদান হলো শ্রম, যার ইংরেজিতে বলা হয় কি, লেবার বা শ্রম। আসলে শ্রম কি? আসলে শ্রম বলতে আমরা কি বুঝি আসলে? এখন শ্রম হলো যে কোনো ব্যক্তির শারীরিক এবং মানসিক যে পরিশ্রম, এটাকে বলা হবে কি, শ্রম। কিন্তু শ্রমটা হলো কি, একজন ব্যক্তির মানসিক এবং শারীরিক পরিশ্রমকে শ্রম বলা হবে। এখন আমি যখনই কোনো পণ্য উৎপাদন করতে যাব বা তৈরি করতে যাব, সেখানে আমাকে অবশ্যই শারীরিক দৈহিক একটা শক্তি লাগবে, আর মানসিক যে বুদ্ধি বিবেক এইটা লাগবে। কিন্তু এই দুইটার সমন্বয় হবে কি, শ্রম। কিন্তু ঠিক আছে। এখন এই শ্রম এর আবার কতগুলো বৈশিষ্ট্য বা উপাদান থাকতে পারে। যেমন শ্রমটা কি, একটা মানবিক একটা বিষয়। কিন্তু যেহেতু শ্রমটা কি থেকে পেয়ে থাকি, আমরা মানুষ কর্তৃক পেয়ে থাকি, কিন্তু মানুষের মধ্য থেকে আমরা শ্রম শক্তিটা পেয়ে থাকি, কিন্তু তাই না? এই জন্য শ্রম হলো একটা মানবিক উপাদান। কিন্তু শ্রমের আরেকটা বৈশিষ্ট্য হতে পারে যে শ্রমিক এবং শ্রম এটা একটা থেকে ভিন্ন জিনিস। কিন্তু শ্রমিক হলো একজন ব্যক্তি, আর একজন ব্যক্তির যে পরিশ্রম সেটা হলো কি, শ্রম। কিন্তু অর্থাৎ শ্রমিক এবং শ্রম দুইটা আলাদা বিষয়। কিন্তু অর্থাৎ এক্ষেত্রে শ্রমিককে শ্রম থেকে কখনো কি করা যায় না, পৃথক করা যায় না। যেমন আমি পড়াইতেছি, আমার থেকে আমার পড়ানোকে কখনো কি করা যাবে না, পৃথক করা যাবে না। এই জন্য বলা হয়েছে যে শ্রমিক এবং শ্রম অবিচ্ছেদ্য। এটা মালিকানা হস্তান্তরযোগ্য নয়। শ্রমকে কখনো তার মালিক থেকে কি করা যায় না, পৃথক বা আলাদা করা যায় না। তারপর সঞ্চয় করা যায় না। শ্রমকে কি আমরা সঞ্চয় করতে পারি? সঞ্চয় ও করা যায় না। কিন্তু এটা তারপরে হলো ব্যক্তিগত উপস্থিতি। যিনি শ্রম দিবেন, যে ব্যক্তি শ্রম দিবেন, তাকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে কি দিতে হয়, শ্রম দিতে হয়। কিন্তু এই জন্য যিনি শ্রম দিবেন তাকে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে শ্রম দিতে হবে। এইটা হলো আমার উৎপাদনের দ্বিতীয় উপকরণ। 3 হলো মূলধন। শ্রমের আরেকটা অন্যতম উপাদান হলো যে মূলধন বা ক্যাপিটাল। আসলে মূলধন বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা বলে থাকি যে অর্থ বা টাকা পয়সাকে আমরা মূলধন বলে থাকি। আসলে প্রকৃতপক্ষে মূলধন বলতে তা বোঝায় না। অর্থাৎ মূলধন হলো যে মানুষের অর্জিত টাকার সেই একটা অংশ, যেটা বর্তমান ভোগে ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে অধিক উৎপাদন কাজে সহায়তা করে, সেটাকে বলা হবে কি, মূলধন। অর্থাৎ তাহলে মূলধনটা বর্তমান ভোগে কি হয় না, ব্যবহৃত হয় না। এই মূলধন সম্পর্কে একটা ছোট্ট একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে ক্যাপিটাল ইজ এ ফান্ড অ্যান্ড ইনকাম ইটস ফ্লো।
চলছে না বন্ধ করছে? অর্থাৎ ক্যাপিটাল সম্পর্কে মার্শাল একটা সংজ্ঞা দিয়েছেন যে ক্যাপিটাল ইজ এ ফান্ড অ্যান্ড ইনকাম অর ইটস হলো। অর্থাৎ তাহলে আমাদের ক্যাপিটাল বা মূলধন হলো কি? মূলধন হলো একটা তহবিল এবং আয়, অথবা এটা একটা চলমান একটা প্রবাহ, এটাকে বলা হবে কি? মূলধন। তাহলে এই মূলধনটা কি হলো? তাহলে যেটা আমরা বর্তমান ভোগ বা ব্যবহার না করে ভবিষ্যতে অধিক উৎপাদনের জন্য যেখানে বিনিয়োগ করে থাকি সেটাকে বলা হবে কি? মূলধন, যেটা উৎপাদনের একটা অন্যতম উপাদান হিসাবে বিবেচিত হয়। অর্থাৎ আমার যদি ভূমি থাকে, শ্রম থাকে বা সংগঠন থাকে, সেক্ষেত্রে যদি আমার মূলধন যদি না থাকে তাহলে আমার যে উদ্দেশ্য সেটা আমি বাস্তবায়ন করতে পারবো না। 4 নম্বর হলো সংগঠন। উৎপাদনের সর্বশেষ উপাদান হলো সংগঠন বা অর্গানাইজেশন। আমি যে আমার এখানে ভূমি আছে, শ্রম আছে, মূলধন আছে, এই বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করে আর এই আমার যে কাজ আমি করতে সেটার উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য অর্জনের নামে হলো কি? সংগঠন। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনের মধ্যে সমন্বয় সাধন করে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করার নামই হলো সংগঠন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝেছ যে উৎপাদনের উপাদান সমূহগুলো কি কি। তাহলে ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন এই হলো উৎপাদনের উপাদান। এগুলো সম্পর্কে আমি পরবর্তীতে তোমাদের বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।